আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই লেন্স কথা টলির আড্ডায় আমি আপনাদের হোস্ট স্নেহা। আজকে যে ওয়েব সিরিজের কথা বলবো সেখান থেকে আমরা জানতে পারবো যে কতটা স্ট্রাগল করতে হয় একটা শিল্পীকে। এই স্ট্রাগলের মাধ্যমে কত পলিটিক্স, কত কিছু হতাশ, জীবনে প্রচুর কিছু ফেস করতে হয়। কোথাও গিয়ে শিল্পটা যেন হারিয়ে যাচ্ছে। সব কিছুর উত্তর মিলবে ওয়েব সিরিজ টার্গেটে। আর আজকের গেস্ট কে থাকবে, আমার সাথে থাকুন, জানতে পারবে। টার্গেট ওয়েব সিরিজের অভিনেত্রী পুলকিতা ঘোষকে আজকে আমার সঙ্গে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো? ভালো আছি স্নেহা। অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। সেই দেখাটা হলো, বেশ ক্যামেরার সামনে একটা জমিয়ে আড্ডা দেওয়া যাবে। সময় অল্প, কিন্তু তাহলেও জমিয়ে আড্ডা দেবো একদম। টার্গেটের ব্যাপারে একটু আমাকে বলো। টার্গেট ওয়েব সিরিজটা শুরু হয়েছে, এটা সোমনাথ ভট্টাচার্য ডিরেক্টর। আমি এখনো পর্যন্ত ওদের টাইটেল সংটা করেছি। টাইটেল সংটা খুব সুন্দর এবং এটা পুরোটাই হচ্ছে যে আমাদের অনেক সমস্যা তো এই গত 15 বছরে আমরা ফেস করেছি। জানি না আগামী দিন কি আসছে, তবে আশা করি একটা সুন্দর দিন আমরা পেতে চলেছি, একটা সুন্দর কাজের পরিবেশ আমরা পেতে চলেছি। ঠিক সেইটাকেই ধরে আমাদের এই টার্গেট ওয়েব সিরিজটা সোমনাথ করার চেষ্টা করছে। শুটিং চলছে। এটার পুরো বিষয়বস্তুটাই হচ্ছে যে আমরা যে প্রবলেমগুলো ফেস করে এসেছি এত বছর ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একদমই বিশেষ করে। হ্যাঁ, মানে রাজনীতির জায়গা থেকে বেশি যেন অন্যান্য সমস্ত সেক্টরে ঢুকে পড়েছে। হ্যাঁ, তাদের মধ্যে আমরা যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিলং করি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিটা খুব বেশি করে বুঝেছি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রত্যেক রাজনৈতিক নেতাদের তোষণ না করলে কাজ পাওয়াটা ডিফিকাল্ট। কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক সেটাকে বেস করেই টার্গেটটা। এটা কি ইদানিং কালে বেশি? আগেও তোমরা অনেকভাবে কাজ করেছো, সেখানে কি তখনের টাইমটা কি একটু কমফোর্ট ছিল, নাকি এখন এই জিনিসটা আরো বেড়ে গেছে? অফকোর্স এই 15টা বছর যা অতিক্রান্ত হয়েছে, যে হ্যারাসমেন্ট, যে প্রবলেম ফেস করেছে বেশিরভাগ শিল্পী, হ্যাঁ, যারা সারাক্ষণ তাদের সঙ্গ দিতে পেরেছে নানাভাবে, তাদের সেই জিনিসটা হয়তো অনেক সুবিধে তারা পেয়েছে, কিন্তু আমরা প্রচুর প্রবলেম ফেস করেছি। তো বিশেষ করে আমি তো 2015-তে ইলেকশন করেছিলাম, ক্যান্ডিডেট ছিলাম, তো আমার তো কাজই বন্ধ ছিল। যাই হোক, হ্যাঁ, তার আগের পিরিয়ডটা কিন্তু এই জিনিস ছিল না। তখন আরো স্মুথ ছিল, অনেকটা স্মুথ ছিল। রাজনীতি ঘরে ঘরে ওইভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি শুনেছি সেই সময় হয়তো নাকি ব্যক্তিগত জীবনে সিপিএম প্রচণ্ড মানুষের ইন্টারফেয়ার করেছে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু সেইভাবে কোনো ইন্টারফেয়ারেন্স ছিল না। আর এখন তো আমি যা শুনছি ফলোয়ার্স দেখে কাস্টিং হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলবে? কি অদ্ভুত! এই ইনস্টাগ্রামের ফলোয়ার্স দেখে, ইনস্টাগ্রামে দেখে সেই মুখ বেঁকিয়ে বেঁকিয়ে সেলফি এরম করে ইনস্টাগ্রামের ছবি, সেই দেখে যদি অভিনয় হয়, অভিনেত্রী অভিনেতা বিবেচনা করা হয়, বা তাদেরকে তাদের মাপকাঠি যদি ইনস্টাগ্রাম হয়ে ফলোয়ার্স হয়ে থাকে, যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স ইউ ক্যান ইজিলি মেক। একদমই তাই। এখন তো অনেক প্রসেসই আছে, অনেক প্রসেস আছে। এই এজেন্সিজ আছে যারা ইনস্টা আর ফেসবুকের ফলোয়ার্স বাড়িয়ে দিতে পারে। তোমার 40K ফলোয়ার্স, 40 লাখ ফলোয়ার্স হবে, কিছু ব্যাপারই না। বিনিময় হচ্ছে তোমার কিছু 15-20 হাজার টাকা। তা থেকে যদি মেগা সিরিয়ালের কাস্টিং হয়, সিনেমায় হয় না, ফিল্মে হয় না, সিরিয়ালে হয়, তা দিয়ে যদি মেগা সিরিয়ালের কাস্টিং হয়, তাহলে সিরিয়ালের হাল এই হবে। শুটিং এর মজার কোনো ঘটনা শেয়ার করবে? এই টাইটেল সং যখন শুটিং করছিলে? হ্যাঁ, টাইটেল সংটা যখন শুটিং করতে গেছিলাম, সে প্রথমে আমাদের প্রচুর একটা জুনিয়র আর্টিস্ট পেছনে থাকার কথা, সে গিয়ে তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। মানে অ্যারেঞ্জ সেইভাবে হয়তো সবাই জানে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো এই টাইটেল সংটা তো আরও কিছুদিন আগে, মানে একদম তখন সরকার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, সেই সময়টাতে তো কি হয়েছে, অনেকেই আবার কাজ করতে কথা হয়েছে, আসেনি। সেইখানে যে সোমনাথ কিভাবে, সেই সঙ্গে আমাদের ছিলেন সাধন তালুকদার, EMPCCI এর
প্রেসিডেন্ট, উনি ছিলেন। উনি আর সোমনাথ মিলে যেভাবে ওইটাকে একটা মানে সেই রাস্তা থেকে লোক ধরে অমুককে ধরে তমুককে ধরে এটা অ্যারেঞ্জ করলো, সেটা তখন খুব মানে এটা ট্রাবলসাম, স্বাভাবিক শুটিংটা মানে একদম তখন শুট করবে না এগুলো করবে, কিন্তু পরে এগুলো ভেবে হাসি পাচ্ছিল কিভাবে কিভাবে অ্যারেঞ্জটা করে। তারপরে শুটিং করবো কি ওখানে প্রচণ্ড হাওয়া, চুল তোমরা বলছো চুলটা ঠিক করতে এখন পাখার হাওয়ার জন্য, তার আগে ওইখানে চুল হয়ে গেছে যেন সাই বাবার মতো। মানে একটা হিউজ ফাঁকা জায়গা, বেশ ওখানে একটু আমরা তো দুপুরবেলা গেছি, তখন বেশ ফাঁকা ছিল, রোদটাও ছিল আর কি, হাওয়াটাও দিচ্ছিল। তারপরে আস্তে আস্তে বিকেল যত গড়ালো দেখলাম ওটা বেশ একটা প্রেমের পরিবেশ, সব জোড়ায় 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 বসে আছে, জল টল আছে। আমার দেখে ভাল লাগছিল, কারণ কলকাতা শহরে এরকম জায়গাই নেই। স্কুলের টাইমের একটা আলাদা পরিবেশ থাকতো, এখন একেবারে। যত দিন যাচ্ছে যেগুলো খুব সুন্দর পরিবেশ ছিল সেই পরিবেশটাই হারিয়ে গেছে। একদম তাই, একদম তাই। এখন তো প্রেম বলেই জিনিসটা প্রেম নেই, বলেই জিনিসটা এত নেই বেশি মানে কি বলবো ইকুয়েশন সব কিছুতে, এত বেশি দেনা পাওনা। হ্যাঁ, ওই সময়ও সব সময় আমাদের ছোটবেলাতেও দেনা পাওনা ছিল, কিন্তু আমরা বলতাম দেখো মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাও গিভ অ্যান্ড টেক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক গিভ অ্যান্ড টেক, কিন্তু সেটা কতটা পবিত্র। একদমই বাবা মা সেই ছেলে মেয়েকে ভালোবাসে যে বেশি মন দিয়ে পড়াশোনা করে, হ্যাঁ ভালো রেজাল্ট করে, সেই ব্যাপারটাই আলাদা। আর এখনকার গিভ অ্যান্ড টেকটা একদম আলাদা হয়ে গেছে। এই যে প্রেমের কথা বলছো, সবারই একটা ক্রাশ থাকে যখন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন আসে, কেউ না কোনো আর্টিস্ট ক্রাশ থাকে। তোমার ক্রাশ কেউ ছিল? সঞ্জয় দত্ত। মানে সে যে কি ভালো লাগতো, এর থেকে আর বেশি বলছি না, মানে একটু বেশি অন স্ক্রিন বলা যাবে না, আলাদা করে বলবো। হ্যাঁ, ওরম একটা মানে হ্যান্ডসাম, ওরম একটা ম্যাচো। মানে এরকম হয়েছে যে স্কুল বা কলেজ কাট করে গেছো সিনেমা দেখতে? হয়নি, কেন হবে না, অবশ্যই হয়েছে। কলেজ, স্কুল আমি সাখাওয়াত মেমোরিয়ালে পড়তাম, টু স্ট্রিক্ট। আমার ওটা 11-12 পরে হয়েছে। আমি আশুতোষ কলেজে, ওখান থেকে কলেজে ভর্তি হয়ে দেখলাম মানে হাজরা সিনেমা হলের পাড়া। তখন তো এই সিনেমা হলগুলোই বসুশ্রী বলো, পূর্ণ বলো, বিজলি বলো, এগুলো তো গম গম করে চলতো, উল্টো দিকে ইন্দিরা, এগুলো গম গম। এখন তোমরা বোধহয় সেগুলো তো কোনো সিনেমাই দেখোনি। আমরা তো ওইখানে মানে পুরো, এবারে মাঝে একটা ক্লাস অফ, তারপরের আরেকটা ক্লাস আছে, সে আরেকটা ক্লাস করবে কি, করবো কেন, ওই অফটাতে চলে গেলাম, একেবারে দেখে বাড়ি ফিরলাম। তো আর কুয়েট কলেজ ছিল, বড়ই মজা। জার্নিটা কিভাবে শুরু হলো সিনেমার? সিনেমার জার্নিটা শুরু হলো বলতে, আমার বাড়ি খুবই স্ট্রিক্ট। আমার বাবা গভর্নমেন্ট অফিসিয়ালস, মা স্কুল টিচার। তো সেই থেকে এই যে SMPI আজ সম্রাট মুখার্জি, সম্রাট আমার বন্ধু ছিল, মানে হয়েছিল সেই সময়। সম্রাট আমাকে একটা ফ্যাশন শোতে নিয়ে যায়, একটা ফ্যাশন শো কাম বিউটি কন্টেস্ট, সেটা ছিল বিড়লা সভাঘরে, যেটা ওই বিড়লা মন্দির, ওই বিড়লা সভাঘরে। ওইখান থেকে ওই কন্টেস্টটা আমি জিতলাম প্রথম। ওই আমাকে হাঁটা চলা শেখানো, র্যাম্প ট্যাম্প সব শিখিয়েছিল, ওইটা আমি জিতলাম। বিউটি কন্টেস্টটাতে মিস পার্সোনালিটি অ্যাওয়ার্ড পেলাম। বাহ। হ্যাঁ, সেইটার পর থেকে জার্নি শুরু। তারপরে শিশি স্টুডিওতে যাওয়া, ছবি তুলতে অরুণদার কাছে। ওখান থেকে সীমারেখা বলে একটা সিরিয়ালে, ওই 99 ওই সময় থেকে রথিন মজুমদার, মানে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি আমাকে এই প্রপোজাল দেন। তখন আমি ভাস্করদার অপোজিটে সীমারেখাতে কাজ করি। সেখানে আমাদের অশোক বিশ্বনাথন, যিনি ডিরেক্টর, তার বাবা N বিশ্বনাথন ছিলেন। উনি তখন আমার শ্বশুরমশাইয়ের ক্যারেক্টার করেছিলেন, এবং এই সিরিয়ালটার একটা শেষের দিকে আমাকে মেরে ফেলা হয়, আমার এরকম একটা গল্প আর কি ছিল। ওই সীমারেখা থেকে শুরু, তারপরে আর থামতে হয়নি বহু বছর। নিজেকে প্রথম টিভির পর্দায় যখন দেখলে তখন কেমন অনুভূতি ছিল? সীমারেখা? আমার তো খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু এক্সাইটমেন্টটা প্রকাশ করার উপায় ছিল না। আমার বাবা বলেছিল আমার মেয়ে বাংলা সিরিয়ালে অভিনয় করে, আমার দুঃস্বপ্ন। বুঝতে পেরেছ? সেই বাবাই কিন্তু বছর ঘুরতে না ঘুরতে আমার সিরিয়াল দেখতেন বাবা। হ্যাঁ, তো ওইটা যে করতে পেরেছি, এবং মাই প্যারেন্টস ওয়ার প্রাউড অফ মি। কোনো তিক্ত অভিজ্ঞতা? তিক্ত অভিজ্ঞতা তো প্রথম দিকে একেবারেই ছিল না। এই পরের দিকে আমি বিভিন্ন মেগাতে আমার সাথে কথা বলা হয়েছে, লুক সেট হয়েছে, ডেটস হয়েছে। ডেটসের পর আর কেউ আমার ফোন তোলেনি। ঠিক
ঠিক আছে। তারপরে এরকম হয়েছে যে আমি শ্যুট করতে শুরু করেছি, আমি নামে যাচ্ছি না কোনো কিছুর, শ্যুট করতে শুরু করেছি, আমি যে চরিত্রে ঢুকলাম, মানে যখন একটা শোনা গেল যে আউটলাইন, যে চরিত্রটা এখনো অনেক দিন যাবে মেন ট্র্যাকে গল্পে, হ্যাঁ, তারপর দেখছি 2 দিন পরে আর আমি নেই, আমার আর ডেটই পড়ে না। আমি প্রথম ভাবতাম যে আমি কি খুব বাজে অভিনয় করছি, আমি কি মানে কন্টেম্পোরারি অ্যাক্টিংটা করতে পারছি না, নাকি আমার তো মুখস্থই কোনো প্রবলেম নেই, আজকাল মেগাতে যা দরকার হয় মুখস্থই কোনো প্রবলেম নেই, আমাকে স্ক্রিপ্ট বেশিক্ষণ পড়তে হয় না, মানে একবার পড়বো আর তারপরে একটু সবাই মিলে বলে নেবো, তাহলেই আমার হয়ে যায় যেটা দরকার। তো কেন নিচ্ছে না? তারপরে জানা গেল যে আচ্ছা সমস্যা অন্য জায়গায়, সমস্যা আমার 2015-তে কন্টেস্ট করা বিজেপির হয়ে, এগুলোতে প্রবলেম, এগুলোর জন্য আমি আর কাজ পাচ্ছি না। আমার যারা হয়তো কাজ করছে তারা অনেকেই, কেউ আমার বন্ধু বান্ধব আছে, তারা হয়তো আমাকে কাস্টিং করেছে, কিন্তু তারপরে বারণ করা হয়েছে। কোথাও গিয়ে পলিটিক্সটা কোথাও গিয়ে না, ইন্ডাস্ট্রিতে একবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। তবে আমি অনেক ছবি করেছি, তার কারণ হচ্ছে হয়তো বড় যারা বিশাল মেকার তারা নেননি, কিন্তু আমি অনেক, আমার যত বন্ধু বান্ধবরা ছোটোখাটো ছবি করেছে তারা সবাই আমাকে কাস্ট করেছে। প্লাস আমি অনেক কর্পোরেট শো অ্যাঙ্কার করেছি, তার আমার একটা বুটিক আছে, আমার একটা কিন্ডার গার্ডেন স্কুল আছে, কিডস কাইনেটিক্স গড়িয়া, তো সব মিলে আমার চলে গেছে ব্যাপারটা। কিন্তু যে অভিনয়টাকে সম্বল করে, যারা ইন্ডাস্ট্রিটাকে সম্বল করে বাঁচছে, যাদের জীবন জীবিকা, যারা ফ্যামিলি রান করে, তাদের কি হয়েছে, মানে দুঃসময় গেছে। আমারও যতটা ক্ষমতা চেষ্টা করব যদি বেটারমেন্ট কিছু করা যায় ইন্ডাস্ট্রির জন্য, দেখা যাক। টার্গেটেও তো আমরা সেই পলিটিক্সটাই দেখতে পাচ্ছি, ওটাই দেখেছি, হ্যাঁ, ওটাই আমরা নিজেদের জীবনে যা ফেস করছি সেটাই সোমনাথ একদম এই গল্পটাতে তুলে ধরার চেষ্টা করেছে। এবার রিলিজ হোক, তারপর দেখা যাবে, আশা করছি অডিয়েন্সের বা দর্শক বন্ধুর ভালো লাগবে নিশ্চয়ই। তুমি দর্শকদের কি বলবে, যারা ধরো এখনো স্ট্রাগল করছে অভিনয় জগতে আসার জন্য বা গেছে, তারাও অনেক পলিটিক্স ফেস করছে, আর হতাশায় অনেকে হয়তো ছেড়েও দিচ্ছে, কেউ একটা সুইসাইডও করেছে, অনেকেই করবার চেষ্টা করেছে, এসব তো আমরা শুনেইছি, জানতেই পেরেছি। সেই জিনিসটা ফেস করে এসছো, পলিটিক্স বলো, আমি স্ট্রাগলার বলো, যে কারুকেই বলবো একটাই কথা, ডেডিকেশন। আমিও ছেড়ে দিতে পারতাম, আমি ছেড়ে দিয়ে আমার তো অন্য অনেক কাজ ছিল, সেগুলোতেই মানে পুরোটা ঢুকে গেলাম, এরম একটা হতে পারতো, করিনি তো, কারণ অভিনয়টা রক্তে, ওটাই পোকা জীবনের, ওটা ছাড়া যাবে না, একদম। তো বলার যে ডেডিকেশনটা দিয়ে কাজ করো। দেখো, অভিনয় করতে এসেছো বা যে ফিল্ডেই কাজ করতে শুরু করেছো, কাজটা জানা দরকার, কাজটা জানলে তুমি এগোবে, কাজটা জানো, ঈশ্বর মানো, বাকিটা তো সবটাই কপাল। একদম তাই। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, এটা তোমাকে আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আজকে লেন্স কথা টলি স্টুডিওতে তুমি এসছো, আমরা অনেক কিছু শিখলাম তোমার কাছ থেকে, যে স্ট্রাগল জিনিসটা কি হয়, আর ডেডিকেশন থাকলে, আমার যদি লক্ষ্য ওখানে থাকে তাহলে আমি ওখানে পৌঁছাবো। লক্ষ্য ঠিক রাখো, সফল হবেই, লক্ষ্যে পৌঁছতে পারবেই। খুব ভালো লাগলো, তোমাদের টার্গেট অনেক সাকসেসফুল হোক। একদম, আমরা ওয়েট করছি বাকি এপিসোডগুলোর জন্য, টার্গেটের খুব ভালো হোক। টার্গেটও দেখুন। লেন্স কথা টলি স্টুডিওতে আমার সঙ্গে পেয়ে গেছি টার্গেট ওয়েব সিরিজের ডিরেক্টর সোমনাথ ভট্টাচার্যকে। নমস্কার দাদা। নমস্কার, সমস্ত দর্শককেও আমার তরফ থেকে নমস্কার, শুভেচ্ছা জানাই। অনেকদিন বাদে তোমার সাথে আমার দেখা হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, এখানে ডাকার জন্য ধন্যবাদ। টার্গেট নিয়ে একটু শুনবো তোমার থেকে। টার্গেট ওয়েব সিরিজটা করছি, এটা হচ্ছে যে বিগত সরকারের সময় আমরা সকলেই দেখেছি যে গোটা আমাদের এই সংস্কৃতি জগৎটা এমন একটা হয়েছিল যে যেখানে পলিটিক্সের একটা স্ট্যাম্প না থাকলে কাজ করতে একটা অসুবিধা হতো। সেটা এরকম আমার মতো অনেকেরই হয়েছে। ইভেন জানো কিনা জানি না, অনেকেই জানে যে এই সরকার আসার আগে, মানে আমি নাম করেই বলছি, তৃণমূল গভর্নমেন্ট আসার আগে যখন মমতা ব্যানার্জি আসেননি, তখন আমি একটা যাত্রা লিখেছিলাম, বাংলার ক্ষমতায় এবার মমতা। বিরাট হিট হয়েছিল। কিন্তু সরকারে আসার পর আমি বরাবরই একটুখানি প্রতিবাদী, আমার যেগুলো ভালো লাগেনি যখনই সেটা নিয়ে প্রতিবাদ করেছি একঘরে হয়ে গেছি। আস্তে আস্তে এবার আমি নিজের মতো
ঠিক আছে হচ্ছে না, আমি একটা ছবিও করেছিলাম যে ছবিটা হচ্ছে মিড ডে মিল নিয়ে, ছোট্ট পিকলু। সেই ছোট্ট পিকলু এত ভালো হলে রেসপন্স আসছিল, সবাই এত দেখছিল, কিন্তু যেহেতু মিড ডে মিল নিয়েছিল সেই সময় জনগর্জন বলে একটা ওদের অনুষ্ঠান হলো, আমার বড় বড় হোর্ডিং রাতারাতি নামিয়ে দেওয়া হলো, হল থেকে ছবিটা তুলে দেওয়া হলো, কেননা আমি মিড ডে মিল নিয়ে ছবি করেছি। তা আমার প্রতিবাদ এখনও আমি ছাড়িনি, সেই তখন থেকে আজ পর্যন্ত আমার লেখা দিয়ে, আমার কাজ দিয়ে, তাতে বড় পুরস্কার পাচ্ছি না, চলো ইউটিউব আছে, ইউটিউবে কাজ করি, সেখানেও আমার প্রতিবাদী কণ্ঠটা থামেনি আর থামবেও না। তা এই যে টার্গেটটা তুমি সেটা। প্রতিবাদী যে এক ঘরে করে দেওয়ার কথাটা যে বললে, এই যে তুমি টার্গেটটাও যে পলিটিক্যাল ব্যাপার নিয়ে, নিশ্চয়ই সেই জায়গাটাও তো তোমার অসুবিধা হবে বলে মনে হয় না? হ্যাঁ হচ্ছে নিশ্চয়ই। টার্গেটটাও যেটা করেছি, প্রত্যেকেই শিল্প আমাদের সংস্কৃতি জগতে, সে গান হোক, যাত্রা হোক, আমাদের সিনেমা হোক, সিরিয়াল হোক, ওই পলিটিক্স না থাকলে যে একঘরের যে জায়গাটা কি যন্ত্রণাটা ভোগ করতে হয়, এটাই আমি প্রত্যেকটা সেক্টর তুলে তুলে দেখাবার চেষ্টা করছি, এটাই টার্গেট। এবার এই টার্গেট থেকে আমার টার্গেট হচ্ছে যে মানুষ এই ঘটনাগুলো দেখে নতুন করে, যারা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু প্রডিউসার তো এখন আশাই বন্ধ করে দিয়েছে, তারা যেন একটা সুস্থ পরিবেশ দেখে আবার ফিরে আসে। তারা যে লগ্নিটা করছে, আগে এক সময় প্রচুর চ্যানেল ছিল, স্যাটেলাইট বিক্রি হতো, হল হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি স্যাটেলাইট চ্যানেলগুলো কয়েকটা ভেন্ডার রেখে দিয়েছে, তাদের মাধ্যমে দিয়েই ছবি বিক্রি করতে হচ্ছে, তারা ডিরেক্ট প্রডিউসারের সাথে আদান প্রদান করছে না। তার ফলে যে একটা প্রডিউসার এত টাকা লগ্নি করে একটা ছবি করবে, সে যদি রিটার্ন না পায় কতদিন সে সার্ভাইভ করবে, তো চলে যাচ্ছে। তো সেটাই আমারও এখনও এটাই লক্ষ্য যে একটা সুস্থ পরিবেশ ফিরে আসুক, প্রডিউসাররা আবার এসে লগ্নি করুক, তারা সেখান থেকে রিটার্ন পাক, ভালো ভালো ছবি তৈরি হোক, শিল্পক্ষেত্রে সব দিকে, গান, ছবি, যাত্রা, সবকিছু তো হারিয়ে যাচ্ছে বললেই চলে। এখন তো ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়, বা যারা মানে কাউকে ছোট করছি না, ব্লগ যারা করে তাদেরকে কাস্টিং করা হয়। এটাই বিশেষ করে আজকে যে সমস্ত ওটিটি চ্যানেলগুলো আসছে, তাদের ক্ষেত্রে এটা একটা মাত্রা তৈরি হয়ে যাচ্ছে, কার কত ফলোয়ার আছে, সে কতটা শিখে আসছে অভিনয়টা সেটা দেখছে না। আমাদের সময় কিন্তু এটা বলতো যে তুমি এসে পড়েছো মানেই না, তোমাকে আগে শিখতে হবে। আমরা দীর্ঘ বছর বিভিন্ন ডিরেক্টরের কাছে শিখে শিখে আজকে এই জায়গাটা, তাও শেখার তো শেষ হয় না, সারা জীবন শিখতেই থাকবে। কিন্তু এখন হয়ে যাচ্ছে কি, আমার ফলোয়ার আছে, চল আমি বড় অভিনেতা অভিনেত্রী হয়ে গেছি। অভিনয় কারা কারা করেছে? টার্গেটে ম্যাক্সিমাম হচ্ছে নতুন মুখ নিয়েছি আমি, আর পুলকিতা রয়েছে। পুলকিতার সাথে আমার দীর্ঘ বছরের বন্ধুত্ব, আমরা একসাথে একটা ছবি করেছিলাম, বাংলা বাঁচাও, অনুপ সেনগুপ্ত ডিরেক্টর ছিল, আমার স্ক্রিপ্ট ছিল, সেখান থেকে সেই বন্ধুত্ব থেকে তারপর ওর সাথে আমি হিন্দি ওয়েব সিরিজ করেছি, বিভিন্ন হতে হতে আবার যখন নতুন পরিবর্তন এলো, ওকে খালি একটা ফোন করলাম যে এরকম আমি একটা টার্গেট করছি, আগে গানটা করবো, ওর কবে কোথায় বলো, আমি রেডি। তো এই ব্যাপারটা, কারণ দেখো সবাই তো ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে অনেকের সাথেই কাজ করি, কিন্তু সেই অর্থে বেশিরভাগই কাজের সম্পর্ক হয়, বন্ধুত্ব খুব কম। এই কথাটা আমি অনেক ডিরেক্টর, অ্যাক্টর সবার মুখে শুনেছি। ওর সাথে সেই জেলটা, সেই বন্ধুত্বটা আজও এত বছর ধরে টিকে আছে, এটা একটা খুব ভালো লাগার জায়গা। গান কে করেছে? গান মিউজিক আমি নিজে করেছি, আর গান গিয়েছে হচ্ছে শুভদীপ সাউ আর দেবারতী দাশগুপ্ত সরকার। আচ্ছা, শুটিং কোথায় হয়েছে? শুটিংটা হয়েছে আমাদের বেহালা সোদপুর বাজারের ওখানে একটা মাছের ভেড়ি আছে, সেই ভেড়িটা যদিও এখন বন্ধ, কিন্তু লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন, ওখানেই আমরা শ্যুটটা করেছি। চোরও দেখলাম রিলিজ হয়েছে, চোরের ব্যাপারটা নিয়ে? চোর রিলিজ হয়নি, 7 তারিখ রিলিজ হবে। আচ্ছা, ওটার ব্যাপার নিয়ে একটু বলো। চোরটা একটা অসাধারণ গল্প, যে আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষকে যারা সত্যিই সৎ, অনেস্ট, তাদেরকে কোথাও চোর সাজিয়ে দেওয়া হয়, কেউ সত্যিকারে চুরি করছে, সেই চুরি তো আজকে চারদিকেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে, মানে চোখ খুললে, কাগজ খুললে, টিভি চ্যানেল খুললে চারদিকে চোর চোরই আওয়াজ আসছে। কিন্তু এখানের গল্পটা আমরা দেখিয়েছি, যাদের আওয়াজ উঠছে চোর চোর, যারা সত্যিকারের চোর, তারা কিভাবে একজন সাধারণ মানুষকে চোর বানাচ্ছে। তো এর ওপরই একটা পুরো কমেডি, কিন্তু তার মধ্যে একটা খুব সিরিয়াস সাবজেক্ট নিয়ে করছি। তাই এসএসকে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে অনেস্টির কোনো দাম নেই, এটা মনে হচ্ছে? একদমই তাই, আজকের দিনে এইটা, তবে এটা বলবো না দাম নেই, যদি সেটা না থাকতো তাহলে হয়তো এখনও আমি তোমার এখানে আসতে পারতাম না। আমি সারা জীবন হয়তো খুব যুদ্ধ করেছি, কিন্তু সেই যুদ্ধটা আমার সততার সঙ্গে, একটু অসৎ পথে গেলেই অনেক রকম প্রলোভন আছে, কিন্তু সেটা করে আমার মনে হয় না যে এই যে এতগুলো বছর ধরে হয়তো বিশেষ কিছু হয়নি, কিন্তু টিকে তো আছি, সেই টিকে থাকার জন্য আমার মনে হয় সততাটা খুব জরুরি একটা জায়গা। আর একটা কথা বলতে চাই যে তোমার মাধ্যমে, আগে আমরা যখন, মানে আমি ধরো স্ক্রিপ্ট প্রায় 50-60টা বাংলা ছবি, যাত্রা, ওয়েব সিরিজ সবই লিখেছি,
ছবিতে এখন তুমি যদি দেখো স্ক্রিপ্ট রাইটার, ডায়লগ রাইটার, এই জায়গাটাই আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার হাতে গুনে যদি বলি শুধুমাত্র ওই পদ্মনাভ একা শিবরাত্রি সলতের মতো ছবিতে স্ক্রিপ্ট লিখছে, বাকি যারা যারা ছিল এনকে সলিল থেকে মঞ্জুল থেকে আমরা যারা ছিলাম, ছবিতে স্ক্রিপ্ট রাইটার ব্যাপারটাই নেই, সব ডিরেক্টররাই নিজে লিখছে। আস্তে আস্তে স্ক্রিপ্ট রাইটারটা বাংলা ছবি থেকে ওই ডাইনোসর হয়ে যাচ্ছে আর কি। কটা এপিসোড আমরা দেখতে চলেছি টার্গেটের আমরা টার্গেট করেছি হচ্ছে মাসে একটা করে, মানে 12 মাসে 12টা প্রথম সিজন কমপ্লিট করবো। এবার সেটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে দর্শকদের ওপর। দর্শক যদি চায় আবার প্রথম সিজন থেকে সেকেন্ড সিজন হবে, যদি দর্শকের ভালো না লাগে তাহলে হয়তো আমরা 12টা অবধিও যেতে পারবো না। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে দর্শক কীভাবে এটা অ্যাকসেপ্ট করছে। আর চোরটা মাত্র 2টো এপিসোডের গল্প, কিন্তু একটা টান ব্যাপার আছে। সকলকে অনুরোধ করবো এই 7 তারিখ রিলিজ হচ্ছে চোরটা দেখতে। অবশ্যই। তোমার জার্নিটা একটু বলো, মানে কিভাবে ইন্ডাস্ট্রিতে এলে? আমার জার্নি হচ্ছে, আমি প্রথমে আসি চাইল্ড আর্টিস্ট হিসেবে, কিন্তু খুব বড় একজন ডিরেক্টরে, কিন্তু যেহেতু সেই ছবিটা হয়নি, তার একটা জ্বালা যন্ত্রণা ব্যর্থতা যেটা হয়, সেই জন্য আর সেটা নাম করছি না। কিন্তু ওটা এসে এই ছবির জগৎটা তো হচ্ছে ড্রাগের নেশার থেকেও ভয়ঙ্কর। এখানে বলা হয় সিনেমায় নামা, ওই নেমে উঠে নয় একদম তলিয়ে যায়, আর না হলে সাঁতরে পার হতে হয়, এর মাঝামাঝি কিছু নেই। ওই যে এসে পড়েছি, আর তো এখান থেকে বেরোতে পারিনি। এরপর একটা মনে হচ্ছিল যখন এসে অদ্ভুত একটা টান, তারপর মনে হলো না, যাদের কাছেই যাচ্ছি বলছে শিখতে হবে। এই শেখার জন্য রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি, কখনো প্রাইভেট একটা জায়গায় ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। আমাদের সময় নন্দনেও একটা ক্লাস হতো, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন। আমার সার্টিফিকেটে আজও মৃণাল সেনের মতো মানুষের সই রয়েছে, তো ওনার কাছেও শিখেছি। এই শিখতে শিখতে বিভিন্ন ডিরেক্টরের কাছে, তার মধ্যে সুখেন দাস আর অসিত সেন বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের কাছে আমি দীর্ঘদিন পড়ে থেকে কাজ শিখেছি। এরপর সিরিয়ালের মানে জন্মভূমিতে 2জন রাইটার ছিলেন, নিখিলেশ দাশগুপ্ত, শঙ্কর দাশগুপ্ত, তারা মাঝে মাঝে পাল্টে গেছে। আমি অ্যাসিস্ট্যান্ট রাইটার হিসেবে দুজনের সাথেই কাজ করেছি। সেই সময় মানস দত্তগুপ্ত যারা যারা ছিল, শেখার জন্য আমি সবার কাছে কাজ করতে করতে 94 থেকে সুখেন দাই আমাকে সাহস দিল যে এই অনেক হয়েছে, এবার আর অ্যাসিস্ট করতে হবে না, নিজে লিখতো। তাই নিজের নামে প্রথম রজত দাস পরিচালনা করে সুখেন দাসের তত্ত্বাবধানে আমি সিরিয়াল লিখি হচ্ছে 9-6 পায়তারালেন। আচ্ছা, ওখান থেকেই সুখেন দাসের মেয়ে পিয়া দাসের হাজব্যান্ড হচ্ছে অনুপ সেনগুপ্ত। অনুপদা ওখান থেকে আমাকে নিয়ে যায় ছবিতে। আমি ছবি লিখি সোনার সংসার, শপথ, 2টো ছবি পাশাপাশি। তো এই জার্নি শুরু হলো। তারপর লিখতে 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 এই চলছে বেশ কিছু বছর আগে। এর মধ্যে আমি 2টো বড় বড় প্রাইভেট চ্যানেলে স্টার, তার সাথে আকাশ, 2 জায়গায় চাকরিও করেছি। এই হতে হতে তো মাঝখানে মনে হলো যে এবার অনেক হয়েছে, এবার আর ওই যে বললাম স্ক্রিপ্ট রাইটার আস্তে আস্তে ডাইনোসর হয়ে যাচ্ছে, তা ঠিক করলাম না এবার ডিরেকশন করব। তা সেখান থেকে জি এর কাছে, জি অরিজিনাল আমি প্রায় 13-14টা লিখছিলাম। জি আমাকে প্রথম অফার করলো, আমি লগন বয়ে যাই বলে জি অরিজিনাল সিনেমা করি। সেটা করার পর আমি আরেকটা বড় ছবি শুরু করেছিলাম বিগ বাজেটের, ও সাথীরে বলে, যেখানে ভিক্টর ব্যানার্জি থেকে মুম্বাইয়ের আর্টিস্ট, বাংলার আর্টিস্ট নিয়ে, কিন্তু ঘটনাচক্রে সেই প্রডিউসারের একটা অসুবিধা হয়, 6 দিন শুটিংয়ের পর বন্ধ হয়ে যায়। এখান থেকে আবার আমাদের যুদ্ধ শুরু হয়। হতে হতে আমার ওয়াইফ আমি দুজনে মিলেই ঠিক করি যে আমরা একটা ছবি করব। তো সেখান থেকে প্রথম আমরা দুজনে মিলেই আমাদের যা কিছু ছিল বিনিয়োগ করে ছবিটা শুরু করি, প্রচুর আর্টিস্ট হেল্প করে, সেটা দিয়ে ছোট্ট পিকলো। তো ওটা হতে হতে তারপর আমি প্রডিউসার প্রায় বড় করে ছবিটা করি। কিন্তু ওই যে ভেতরে পোকা, তো ওই পোকা আবার কাটতে থাকে যে চারদিকে মিড ডে মিল নিয়ে বাচ্চাদের এরকম একটা হচ্ছে, তাহলে যদি ছবি করি আমাকে ছবির মাধ্যমে সমাজের এই দুর্নীতিটা তুলে ধরতে হবে। তা সেটা করতে যাই যথারীতি। আবার ছোট্ট পিকলো সেভাবে চলতে দেওয়া হয় না, কিন্তু প্রচুর মানুষ যারা দেখেছে তারা খুব, তাদের কাছে খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। আবার এখন নতুন ছবির চেষ্টা চলছে। এই এত বছর, প্রায় 10টা বছর আমি যাত্রা লিখিনি। অকাল বোধনের বাজনা একসময় মানে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন অ্যাওয়ার্ডও পেয়েছি, যাত্রায় অভিনয় করেছি। একদম শুরুতে পাগলি মেয়ের কাণ্ড দেখো, পল্লবী চ্যাটার্জি, সুমন্ত মুখার্জির সাথে, তারপর রবীনা ট্যান্ডনের সাথে কাজ করেছি। তা এরপর আর যাত্রা হয়নি। এই দীর্ঘ 10 বছর পর মৌমিতা চক্রবর্তী 10 লাখের দুর্গাবউ, এই বছর আমি যাত্রাটা লিখছি। আশা করি দর্শক সবাই দেখবেন, সবার ভালো লাগবে। তুমি অভিনয় করছো না কেন যাত্রা এখন? না, অ্যাকচুয়াল হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যাত্রার ওই যে কষ্টটা প্রথম বছর করেই আমি নমস্কার দিয়েছিলাম যে এই কষ্ট রাতের পর আজকে। আর ঘটনাচক্রে মানে আমি যে বছর যাত্রা শুরু করি, পাগলি মেয়ের কাণ্ড দেখো, এত শো, তখনকার সময় 150 পালা শো মানে বিশাল ব্যাপার ছিল।
তো আজকে গঙ্গাসাগর, কালকে বহরমপুর, গাড়িতে ঘুমাতে পারছি না, পরের দিন ওরকম ওই হ্যাঁ, একটা ওটা বিশাল জার্নি। নিতে পারছিলাম না, এই একটা অসুবিধা। তারপর দুবারই মানে প্যান্ডেল পুড়ে গেছে, এরকম ঘটনা হয়েছে। কারণ প্রথমে যে সুমন্ত মুখার্জি ছিল, ওনার অ্যাক্সিডেন্ট হয়, তারপরে সেখানে রাহুল গোস্বামী আসে, পোস্টারে সুমন্ত মুখার্জি লেখা থাকতো, এই নিয়ে গন্ডগোল হতো। সেকেন্ডবার মানে রবীনাজির অনুরোধেই এলাম আমি রবীন্দ্রনাথ ট্যান্ডনের সাথে যাত্রা করতে। দুটো প্যান্ডেল শো করলাম, 3 নম্বর মালদা চ্যাচলে গিয়ে প্রায় 40 রাউন্ড গুলি চলেছে। মানে আমি স্টেজে দাঁড়িয়ে আছি, মাঠের মধ্যে দিয়ে তাড়া করেছে টাঙিয়ে হাতে, এর সাথেই রবীনা উঠতো, রবীনাজি গাড়ি চালিয়ে বেরিয়ে গেছে, আমি মাঠের মধ্যে দৌড়াচ্ছি, এইসব ঘটনা হয়েছে। তাই অভিনয় করাটা ছেড়ে দিয়েছি যাত্রায়। হ্যাঁ, অভিনয়ের এখনও ভেতরে তো একটা খিদে আছে। একটা সময় আমি একটা ছবিতে হিরো হয়েছিলাম, সবই দুর্ঘটনাবশত আর কি। গায়ের মেয়ে শোভনা, আমি আর মেঘনা হালদার ছিলাম। তারপর থেকে ছবিতেও সেভাবে অভিনয় করতাম না, এই লেখা, ডিরেকশন, এইগুলোই। এখন আবার মনে হচ্ছে যে অনেক মানুষের ডাকছে। কিছুদিন আগে অন্য একটা স্ক্রিপ্টে অন্য একটা ডিরেক্টর, তাকে আমি মন দিয়েছি বলে একটা ছবিতে অভিনয় করলাম, নন্দনে চললো, পুরস্কারও পেয়েছে। বেশ সবার কাছে শুনলাম প্রশংসা হয়েছে আমার চরিত্রটার, ভালো লাগছে। ওই জন্য টুকটুক করে আবার ফিরছি। টার্গেটেও তো বোধহয় করছো তুমি, আমি যেটুকু দেখলাম সেই হিসেবে আমি দেখলাম যে তুমি অভিনয় টার্গেটেও করছি। টার্গেটেও আমি একজন ডিরেক্টরের ভূমিকাতেই প্রায়, যার সাথে আমার অনেকটাই মিল আছে, এরকমই একটা চরিত্র করছি। আচ্ছা, তাও সেটা প্রডিউসারের রিকোয়েস্টে, তুমিই করো তোমার মতো ক্যারেক্টারটা। এই যে এত ভেদাভেদ চলে, মানে কখনো আপস অ্যান্ড ডাউনস, এত কিছু চলছে লাইফে, কখনো মনে হয় না যে না আর ভালো লাগছে না, আমি ছেড়ে দিই? এটা ফিলিং হয় কি কখনো? না, এটা ফিলিংস একদম হয় না বলবো না, কিন্তু ওই যে বললাম যে এখানে একবার ঢুকে পড়লে এখান থেকে ছেড়ে, যারা একবার মানে মনে প্রাণ দিয়ে এসেছে, তাদের পক্ষে ছেড়ে বেরোনোটা মানে ড্রাগ ছাড়া যায়, সিনেমা শিল্প এই জায়গা থেকে ছাড়া যায় না আমার মনে হয়। কারণ এটার একটা অদ্ভুত চমুকের মতো আকর্ষণ আছে। আর বারবারই মনে হচ্ছে যে আমরা তো জেনেই এসেছি যে এই প্রফেশনটার মধ্যে অনিশ্চয়তা আছেই, আজকাল আছে, কার কাজ নেই। আমাদের আগে মানে আমি যার খুব ফলোয়ার, মানে মনে মনে গুরু মানি, ঋত্বিক ঘটক, মানে তার লাইফস্টাইলটা তো দেখেছো কি অবস্থা হয়েছে, কিভাবে তাকে আজ চলে যাওয়ার পর তার বিশাল নাম হয়েছে। কিন্তু এই যে যুদ্ধটা তিনিও করে গেছেন, তারপর থেকে এরকম প্রচুর ডিরেক্টর এসছে, প্রচুর রাইটার এসছে। তো এই যুদ্ধ আমাদের চালিয়ে যেতেই হবে, কারণ এটা আমরা বাংলা ছবিটা হয়তো নামে ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা বলছি, কিন্তু আক্ষরিক অর্থে এটা তো ইন্ডাস্ট্রি হয়নি। মুম্বাইতে ছবি করতে গেলে দেখবে প্রচুর ব্যাংক লোন আসে, প্রচুর। একটা এই কদিন আগেও দেখছিলাম সলমান খান নিচ্ছে 120 কোটি টাকা। ওখানের যে রেঞ্জ একটা অভিনেতা অভিনেত্রী, এখানে সেটা কোথায়? আমাদের এমন একটা টাকা আমাদের আর্ন হয়, সত্যি কথা বলতে, যাদের বিশাল নাম হয়ে গেছে তাদের কথা ছেড়ে দিলাম। আমরা যারা আর কি ওই নাম না জানা, অনেক ফুল পথের ধারে ফোটে, আমরা ওই পথের ধারে তো টুকটুক করে একটু একটু নাম হয়েছে, ফুটে আছি। কিন্তু আমাদের কাছে প্রডিউসাররা যে টাকাটা অফার করে, তাতে সুস্থভাবে জীবন চালানোটাই খুব কঠিন হয়ে যায়। কিন্তু ওই যে লড়াই চালিয়ে যেতে হবে। একদিন ওই স্বপ্ন আছে, একদিন যদি আবার ঠিকঠাক একটা জায়গা আসে, তাই এই যুদ্ধ চলছে। এই যে তোমার কথা থেকে যেটা, তোমার লাইফস্টাইলটা জানলাম, তোমার স্ট্রাগলটা জানলাম, আমরা অকালে অনেকদাকে হারিয়েছি, সেটাও তুমি কি বলবে এই পলিটিক্সের জন্য কি? দেখো, তার ব্যক্তিগত বিষয়টা তো জানি না, কিন্তু হ্যাঁ কিছুটা তো হয়ই। একটা মানুষ এরকমভাবে ছবি করলো, ভূতের ভবিষ্যৎ আজকে হিন্দিতেও ডাবল। আজও যদি ভূতের ভবিষ্যৎ দেখতে বসি, মানে প্রত্যেকটা মানুষের মন জয় করে নেয়। একদমই তাই। হ্যাঁ, তার সেই সংলাপ, তার ওই হিউমার, কিন্তু পরের ছবি থেকেই সেটা ঠিকভাবে চলতে দেওয়া হলো না। এবার একটা ডিরেক্টরের তো জ্বালা যন্ত্রণা ভেতরে তৈরি হতেই থাকে। এবার কেউ সেটা সারভাইভ করে টিকে থাকে, আর কেউ সেটা সারভাইভ করতে পারে না। আজকে মানে শুধু অনিকদার কথা কেন বলবো, তার আগে যদি ঋতুপর্ণ ঘোষের কথা বলি, এইরকম একটা ট্যালেন্টেড, মানে সত্যজিৎ মৃণাল সেনের পর একটা বাংলা ছবিতে ময়ূরও ডিরেক্টর রাইটার, বা ওনার তো স্ক্রিপ্টেড আমি অন্ধ ফ্যান। তা সেই জায়গা থেকে তারও চলে যাওয়াটা কি, সেটাও কি বলা যায় খুব সুস্থভাবে চলে যাওয়ার মতো বয়স, বা সেই জ্বালা যন্ত্রণা? একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কোথাও গিয়ে আমার মানে নিজস্ব ফিল আছে, নিয়মগুলো এবার বদলানো দরকার। একদমই তাই। সেইটা যদি এখনো না বদলায়, এই যে দেখো পরিবর্তন হয়েছে, আমরা সবাই চেয়েছিলাম, মানে সমস্ত ভোটার থেকে শুরু করে আমাদের টালিগঞ্জের সব, এই পরিবর্তন হওয়ার পরেও এখনও আমরা সেই দিকটা
ফলপ্রসূ হওয়ার দিকে তাকিয়ে আছি। কবে এই যে স্যাটেলাইট বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা কবে ইন্ডাস্ট্রি হবে, কবে প্রত্যেকের একটা আর্থিক নিশ্চয়তা আসবে। এই যে অন্য জায়গায় আমাদের যারা কাজ করি আমাদের তো কোনো পেনশন বলে কিছু নেই, একটা মানুষ দীর্ঘ বছর তো কাজ করতে পারে না, কিন্তু এখানে সেই দেহপট সনেনট সকলই হারাই গিরিশ ঘোষের সেই কথা। কিন্তু সেটাও তো এবার আস্তে আস্তে বদলানো মনে হয় দরকার রয়েছে। তো সেই আশা নিয়ে আমিও নতুন সরকারের কাছে আবেদন করব, যাতে আমি যে মিডিয়ামটায় কাজ করি অন্তত আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটু নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা হোক। যারা ছবি করছে, যে প্রডিউসাররা লগ্নি করতে আসছে, তারা যাতে ন্যূনতম একটু ফেরত পায়, আর যাতে হলে ঠিকভাবে ছবিগুলো চালাতে পারে। ডাউনলোড চার্জও এত বেড়ে গেছে, সব প্রডিউসারের পক্ষে সেগুলো সম্ভব হচ্ছে না। সব সিঙ্গেল প্লেক্সও সেভাবে নেই। মাল্টিপ্লেক্সের যে খরচা, সেটা একটা দর্শকের পয়েন্ট অফ ভিউ, একটা ফ্যামিলি নিয়ে ছবি দেখতে গেলে যে টাকা খরচা হচ্ছে, সেটা সবাই ছবি দেখতে বাংলা ছবির পাশে দাঁড়াবে কোথায়? আগে তো তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তো সেটাও পাচ্ছে না। সেই জায়গাগুলো যদি একটু সরকার দেখে, আমার মনে হয় আবার হয়তো বাংলায় সেই সুদিনটা ফিরে আসতে পারে। সময় খুবই কম, তুমি দর্শকদেরকে কি বলবে যারা স্ট্রাগল করছে, অনেক সময় হতাশ হয়ে পড়ছে, তারাও অনেক কিছু পলিটিক্স ফেস করছে, তুমি তাদেরকে কি বলবে? সেই মানুষগুলোকে তুমি কিভাবে? আমি একটা কথাই বলবো, যারা হতাশ হচ্ছে, সে যে কোনো জায়গা দিয়েই হতাশ হয়ে তো ভেঙে পড়লে কোনো লাভ হয় না, আমাদের ভাঙার পর উঠে দাঁড়াতেই হবে। তাই এই জায়গাটাই একটা বলবো যে ভেঙে পড়ে লাভ নেই, চেষ্টার কোনো শেষ নেই। আমরা সেই রবার্ট বুশের যদি গল্প, মাকড়সার সাথে সেই গল্পটা শুনি যে একবারে হচ্ছে না 8 বার চেষ্টা কর, তা 8 বার 10 বার দরকার হলে 100 বার, চেষ্টার কোনো বিকল্প হয় না। আর আমি মনে করি ওই যে একটা কথা আছে, ইচ্ছে থাকলে উপায় হয়, সেই ইচ্ছেটা ঠিকমতো হতে হবে। আমি ঘরে বসে ইচ্ছে প্রকাশ করলাম, সেভাবে তো হয় না। ইচ্ছেটা যদি মন থেকে সত্যি করে, আর ইচ্ছের সাথে সাথে আমাকে সেই কর্মজীবনটা চালিয়ে যদি যায়, তাহলে কিন্তু সাকসেস আসবেই। ভেঙে পড়ার কিছু নেই। সবাইকে বলবো যে উত্থান পতন থাকবেই, কিন্তু জীবন থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, সবাই এগিয়ে চলুন, এটুকুই। আর টার্গেট নিয়ে বলো, দর্শকদেরকে দেখতেই হবে। টার্গেট চোর, আমার যে কাজগুলো আসছে, আমি ওই যে বললাম, আমি মিডিয়ার জন্য বসে থাকি না। আজকে ইউটিউব এসছে, এরকম একটা মাধ্যম, ফেসবুক, নানান সোশ্যাল মিডিয়া এসছে। এটা আমাদের জন্য একটা খুব ভালো, যে আগে তো মাধ্যমে আমরা কোনো কিছু দেখাতে পারতাম না প্রডিউসার না পেলে, কিন্তু আজকে এই সুযোগটা এসছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমরা অনেক কিছু দেখাতে পাচ্ছি নিজের মতো করে, স্বাধীনভাবে। তা যে যা নিজের মতো কাজ করুন, এই তো একটা সময় এসছে, এগিয়ে চলুন। এই সময়টাকেই কাজে লাগাতে হবে, একদম সময়টাকে কাজে লাগাতে হবে। আর তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। এটা লেন্স কথা টলি স্টুডিওর তরফ থেকে তোমার জন্য দাদা অনেক অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো, অনেক দিন বাদে একটা সুন্দর আড্ডা মারতে পারলাম, আর মন খুলে কথা বলতে পারলাম। এটাই খুব ইম্পর্টেন্ট, যে আমরা মন খুলে যদি একটু কথা বলতে পারি, আমাদের অনেক রিফ্রেশমেন্ট হয়। একদমই তাই। খুব ভালো লাগলো। তোমার টার্গেট খুব খুব সাকসেসফুল হোক, তোমার টার্গেটের পাশে আমরা সবাই আছি, খুব হিট হোক। থ্যাংক ইউ। আজকের এই আড্ডায় টার্গেট ওয়েব সিরিজের বিষয়ে অনেক কিছু যেমন জানতে পারলাম, তেমন জানতে পারলাম ডিরেক্টর বা অ্যাক্টরের কতটা স্ট্রাগল থাকে, বা তাদের এই ক্যারিয়ার জগতে কতটা পলিটিক্স ফেস করতে হয়। সবটাই কিন্তু আপনাদেরকে শোনালাম, বোঝালাম যে কতটা স্ট্রাগল করে একজন সেই জায়গায় যেতে পারে। তাহলে পুরো বিষয়টা জানতে গেলে চোখ রাখতে হবে টার্গেট ওয়েব সিরিজে। আর আমাদের সাথে এরকমই আড্ডায় সামিল থাকার জন্য দেখতে হবে লেন্স কথা টলি। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন।